মূল্যায়ন করুন। 13 মার্চের পর একটু একটু করে দানা বেঁধে ধীরে ধীরে জোরালো হয়েছে শিক্ষকদের দাবি আদায়ের স্বর। বারবার আমরা কিন্তু বলছি, তারপরে দেখছি ধারাবাহিক কর্মসূচিও কঠোর থেকে কঠোরতর হয়। এখন চলছে সর্বাত্মক কর্মবিরতি। কোন উপায় নেই পেয়ে যখনই আমরা সম্পূর্ণ স্ট্রাইকে গেলাম, তখন আপনারা নড়ে চড়ে বসলাম। কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতই ফুল না? মেধাবী শিক্ষকদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে আসার পথ বন্ধ করে দিতে চান। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে উন্নীতকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল পাওয়ার দাবির আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এরই মাঝে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠকে বসার ডাক, সেটিও হয়েছে স্থগিত। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় প্রত্যয় স্কিম যারা করেছেন অর্থ মন্ত্রণালয়, তারা ওনাকে যেটা বুঝিয়েছেন উনি সেটাই বলেছেন। উনি যদি আমাদের সাথে বসতেন, আমরা যদি ওনাকে বোঝাতে পারতাম, আমরা মনে করি অদূর ভবিষ্যতে উনি সেটা প্রত্যাহার করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সে কারণে আজকে স্থগিত করা হলো। অচিরেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে, সেটা স্পষ্ট বলতে হবে। তবে আলোচনা হোক বা না হোক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকার ঘোষণা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের। আমরা নিজেরা যদি পার্সোনাল ব্যক্তিগতভাবে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছি না, ওনারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, যারা প্রমোশন পাবে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু বাংলাদেশে এই টারশারি শিক্ষাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছেন, সেটার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। সারা মাসে এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সময় হচ্ছে না, সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কন্টিনিউ করতে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে কর্মবিরতিতে ছিলেন শিক্ষকরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সমাবেশ করেন দাবি আদায়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সংহতি জানিয়ে প্রতিবাদ জারি রাখেন শিক্ষকরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ব্যক্তিগত সফর হলেও পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীতে মুন্সিগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে সড়ক পথে যাবেন টুঙ্গিপাড়ায়। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোপালগঞ্জ জুড়ে বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। টুঙ্গিপাড়া উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন বলে শুনে সবাই অনেক আনন্দিত এবং সবাই মধ্যে একটা উৎসব মুখের পরিবেশ বিরাজ করছে। আমরা খুবই ওদের অপেক্ষায় আছি প্রধানমন্ত্রীকে এক পলক দেখানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসবেন, এই কথা যখন মানুষ শুনতে পেরেছেন তখন টুঙ্গিপাড়া মানুষ আনন্দিত এবং তারা গর্বিত। 2 দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া একটি আর্ট স্কুলের কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। আমাদের দলীয় যে সংগঠন, সহযোগী সংগঠন আছে, নেতাকর্মীদের সাথে বসবেন এবং আমাদের একটা টুঙ্গিপাড়া আর্ট স্কুল আছে, আর্ট স্কুলটাও উনি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। 2 দিনের সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রেজওয়ানা হাসনাত খুশবু মডেল মসজিদ প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছেন সচিবালয়ে খোদ তার স্বামীর বিরুদ্ধে, যিনি কর্মরত নীলফামারী জেলায় গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে। স্ত্রী খুশবুর অভিযোগ, স্বামীর অবৈধ আয়ের প্রতিবাদ করায় চালানো হয় নির্যাতন। আগে থেকেই চাইতাম না যে আমার স্বামী এরকম একটা পবিত্র স্থান থেকে ঘুষ নেয়। আমি তাকে নানাভাবে আগে থেকে মানা দেওয়ার চেষ্টা করতাম, নিষেধ করতাম। তো আমি যখন নিষেধ করতাম সে আমাকে অনেক মারধর করতো, আমার উপর শারীরিক মানসিক নির্যাতন করতো।
আশরাফুজ্জামানের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ 2 বছর আগে ছেলের নামের সাথে মিল রেখে আব্দুর রাফি ট্রেডার্স নামে একটি গুদামঘর নির্মাণ করেন তার স্বামী। পরের বছর 1100 মণ ভুট্টা কিনে গুদামজাত করা হয় সেখানে। তা এখনও বিক্রি না হলেও ওই প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবে চলতি বছর প্রথম 5 মাসে মিলে 34,87,000 টাকা ডিপোজিট এবং 33,46,00,000 টাকা উত্তোলনের তথ্য। এছাড়া এবছর মার্চে এফডিআর ক্লোজড বাবদ 19,97,000 টাকা জমা হয়েছে। আমি তাকে বলি যে তুমি আসলে ব্যবসাটা কি নিয়ে শুরু করতেছো, সে আমাকে বলে যে অনেক ধরনের লেনদেন হয়, একটা প্রতিষ্ঠান থাকলে তো সমস্যা নাই, দেখানো যায়। আমি তখন কমপ্লেন দিতে পারতাম কিন্তু করি নাই, কারণ আমি ভাবছিলাম যে তখন অবশ্য আমি প্রেগনেন্ট ছিলাম, ভাবছিলাম যে হয়তো বা সন্তান হওয়ার পর সে পরিবর্তন হবে, কিন্তু দিনে দিনে দেখি যে সন্তান হওয়ার পরেও সে পরিবর্তন হয় না। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলীর দাবি, অভিযোগকারী তার সাবেক স্ত্রী বিপদে ফেলার জন্যই সত্য গোপন করে গণমাধ্যমে এমন খবর দিচ্ছেন। উনি আমার ওয়াইফ না, উনি আমার সাবেক স্ত্রী। ওনাকে আমি ডিভোর্স প্রদান করি মার্চে 3 তারিখে। আর আমার বিরুদ্ধে মামলা করে নারী শিশু নির্যাতন মামলা, সেটা হচ্ছে মে মাসের 7 তারিখে। যে মামলা আমি বিজ্ঞ আদালত থেকে জামিনপ্রাপ্ত হই এবং জামিনপ্রাপ্ত হওয়ার পর থেকে আমার উপর আরো ক্ষুব্ধ হয়ে যায়। আমাকে হত্যার হুমকি থেকে শুরু করে কোনো কিছু হুমকি আমাকে বাদ দেয়নি, যেটা আমি একটা সাধারণ ডায়েরি করে রাখছি নীলফামারী সদর থানায়। আর আমার বিরুদ্ধে যে এলিগেশন যে আসছে সেটা সম্পূর্ণ মিথ্যা। গেল বছর নীলফামারী সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ হয়। অভিযোগ রয়েছে ঠিকাদারদের কাছ থেকে সে সময় বিপুল ঘুষ নিয়েছেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ছাগলকাণ্ডের পর থেকেই আলোচনায় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এরপর থেকেই সম্পদের ফিরিস্তি তুলে নানা খবর প্রকাশ করে আসছে গণমাধ্যম। এবার সেসব সম্পদের যোগ বিয়োগের হিসেব আদালতের সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদক জানায়, মতিউর ও তার পরিবারের সদস্যদের 1019 শতক জমি রয়েছে, যা অপরাধের মাধ্যমে অর্জিত। দ্রুত এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত না করলে বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। একই সাথে মতিউর পরিবারের 4টি ফ্ল্যাটও জব্দ করা প্রয়োজন। সব শুনে এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আইন বিধি দেখে এটা জব্দের নির্দেশ দিয়েছেন। এটা অনুসন্ধানের হলো ধারাবাহিকতার একটি অংশ বিশেষ। তো আশা করি দুদক যেভাবে দ্রুত গতিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, অচিরেই অনুসন্ধান শেষ করে কমিশনের কাছে একটি রিপোর্ট দাখিল করতে পারবে। এদিকে বান্দরবানে সাবেক আইজিপি বেনজির আহমেদের 25 একর জমি রাষ্ট্রের অনুকূলে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে সুয়ালক ইউনিয়নে সাবেক এই পুলিশ কর্তার দখলে থাকা জমির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে। কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় 9 তলা বাড়ি ও 2টি ফ্ল্যাট সহ প্রায় 10 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত। জাতে ব্রাহ্মণ, তাই আভিজাত্যের সাথে আধিপত্যেও বিশ্ববিখ্যাত বিশালদেহী এই গরু। ভারতীয় উপমহাদেশ থেকে এর পূর্বপুরুষদের সংগ্রহ করে 1825 থেকে 1926 সাল পর্যন্ত এর জাত উন্নয়নে কাজ করেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 বছর বয়সেই 800 কেজিরও বেশি মাংস উৎপাদনে সক্ষম এই ব্রিডের প্রতি মুগ্ধ হয়ে আমেরিকান ব্রাহ্মণ ব্রিডার্স অ্যাসোসিয়েশন এর নাম দেয় ব্রাহ্মণ বা ব্রাহ্মা। জগৎ জুড়ে সমাদৃত হলেও গরুটি ভালো নেই বাংলাদেশে। দিন কাটছে নিষিদ্ধের তকমা নিয়ে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর 34 ধারার ক উপধারায় এর সিমেন্ট আমদানির অনুমতি দিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ব্রাহ্মা গরু লালন পালন কিছুটা নিয়ন্ত্রিত হলেও নিষিদ্ধ নয়। দুগ্ধ উৎপাদন নিরাপদ রাখতে খামারি পর্যায়ে এই গরুর জাত অবাধে দিতে চান না তারা। অবাধে এটা দেওয়া যাবে না, এটুক পর্যন্ত সকলের মধ্যে আমাদের ঐক্যমত আছে। অবাধে দেওয়া যাবে না। এটা দুধ দেয় কম, খুবই কম, 3 লিটার দুধ দেয়। প্রপাগান্ডায় পড়ে যদি তারা তাদের এই যে প্রোডাক্টিভ কাউগুলাকে যদি একটা দামি গরু পাওয়ার যে প্রলোভন দেখা এটা দিয়ে দেয়,
তাহলে তাদের বাচ্চা হঠাৎ করে দুধ কমে যাবে, যেটা ছিল 15 লিটার দুধ এটা চলে আসবে অনেক কমে। তবে ব্রাহ্মার মতো বড় গরু পালনে সুনির্দিষ্ট নীতিমালা জরুরি বলে জানান প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। এসব গরু তেমন লাভজনকও নয়, তাই দুধ আর মাংস সমান তালে উৎপাদন করতে পারে এমন গরুর জাত সম্প্রসারণে জোর দেওয়া দরকার বলে মনে করেন তারা। একটা দুধের গরুকে একটা বিফ ক্যাটেল বা মাংস জাত দিয়ে ইনসিমিনেট করা বা কৃত্রিম প্রজনন করা হলে আমাদের যে লাইনটা ছিল দুধের লাইন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সরকার যেটা করতে পারে, কিছু কিছু জোনকে বিফের জন্য আলাদা করে যে এই জায়গায় আমরা শুধুমাত্র বিফ প্রোডাকশনের জন্য রাখবো, যাতে করে লাইনগুলো নষ্ট না হয়। যদিও সরকার নিজেই ব্রাহ্মা সহ মাংস উৎপাদনকারী গরুর জাত উন্নয়নে 32 কোটি 23 লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় 2013 সালে, যা শেষ হয় 2018-তে। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। নারী ফুটবল দলের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না। একের পর এক ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে সাফ জয়ীদের। ফিলিস্তিন, মিয়ানমার ও লেবাননের পর এবার সে তালিকায় যুক্ত হলো ভুটানের নাম। 11 ও 14 জুলাই দুই প্রীতি ম্যাচ খেলতে 8 জুলাই দেশ ছাড়ার কথা ছিল নারী দলের, কিন্তু বৃহস্পতিবার ফেডারেশন জানিয়েছে ফ্লাইট জটিলতায় আপাতত ভুটান যাওয়া হচ্ছে না সাবিনা কৃষ্ণাদের। মেইন সমস্যা হচ্ছে ফ্লাইট, নট ফান্ডিং। ঠিক আছে, ফ্লাইটের প্রবলেম, ফ্লাইট অ্যাভেলেবেল না। ফ্লাইট আছে, সিট অ্যাভেলেবেল না। সিট অ্যাভেলেবেল না বলে এখন আমাদের তো ধ্রুকের তো এভরিডে নাই। এভরিডে যদি থাকতো তাহলে আজকে 15 জন যেত, কালকে 15 জন যেত, হয়ে যেত, কিন্তু সেটা তো না। আমি যদি 8 তারিখে 15 জনকে পাঠাই, আমার নেক্সট ফ্লাইটে আমি আবার সিট পাবো 22 তারিখে, তো সম্ভব না। নির্ধারিত দুই প্রীতি ম্যাচের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিকল্প ভাবছে দুই ফেডারেশন। এ মাসের শেষে কিংবা আগস্টের শুরুর দিকে হতে পারে 3 জাতি টুর্নামেন্ট। আমরা এখান থেকে হয়তো 22 তারিখে যাব। র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আমরা একটু পয়েন্ট কম পাবো, ঠিক আছে, বাট আমি মনে করি যেহেতু ট্রাইনেশন হবে, আরেকটা টিম আসবে, ভুটান আরেকটা টিম, এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরও বেশি কম্পিটিটিভ হলো এবং মেয়েদের জন্য বেশি ভালো হলো, বেশি ম্যাচ খেলতে পারলো। আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর র্যাঙ্কিংয়ে উন্নতি করতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল বাফুফে, কিন্তু বড় দলগুলোর অনীহায় অনেকটা বাধ্য হয়েই দুর্বল প্রতিপক্ষকে বেছে নিতে হয়েছিল ফেডারেশনকে। এখন সে ম্যাচগুলো ফসকে যাওয়ায় প্রশ্ন উঠেছে সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মেয়েদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি বেশ কিছু অনলাইন গণমাধ্যমে প্রকাশ করে পেশায় ব্যবসায়ী চমকের স্বামী আজমান নাসির এর আগেও 2টি বিয়ে করেছেন। এছাড়াও নানা সমালোচনা সৃষ্টি হয় নেট দুনিয়াতে। এমন বিব্রতকর খবরের পর অস্বস্তিতে আছেন বলে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন নাসির। সেখানে তিনি জানান নিজের অতীত নিয়ে সংবাদ প্রচারের পর স্ত্রী চমকের সামনে দাঁড়াতে পারছেন না তিনি। নাসির বলেন, আমার 2টা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে, আমি তো এটা করিনি, আমি বিয়ে করেছি। তবুও যেভাবে আপনারা নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো। ডিভোর্সের অনেক পরে চমকের সাথে আমার পরিচয়। আমাদের প্রেম হয় এবং আমরা ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করি। বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে, আমি তো এই ধরনের কিছু করিনি। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি, আমরা দুজনের সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি। কিন্তু আপনাদের এই ধরনের সস্তা টিআরপি পাওয়ার আশায় যেভাবে নিউজ করছেন, তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো, এবং আপনারা চানও না যে আমরা সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি। আপনারা কি চান? আপনারা কি চাচ্ছেন, যেভাবে কমেন্টে লিখছেন যে আমাদের 9 দিনও বিয়ে টিকবে না, 9 টাকার দেন মোহর, আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক? আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন? এটাই কি সমাধান? না আমরা দুজনের সাথে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি?